হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমাদের রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেটা হচ্ছে অলরেডি তারা বছরের প্রথমে বলে দিয়েছিল যে এই বছর এনটিপিসি পরীক্ষা নেবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে। ঠিক আছে, তো তার নোটিফিকেশান আমাদের চলে এসেছে 2024-এর। গতবারে যখন 2019-এর পরীক্ষা হয়েছিল সেই সময় কি হয়েছিল, এরা ক্লাস 12 লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল দুটো একই সঙ্গে পরীক্ষা নিয়েছিল টিয়ার 1, এবং তারপরে কি করেছিল টিয়ার 2। তারপরে টিয়ার 2তে যারা পাস করেছে তখন হচ্ছে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 এইভাবে হচ্ছে ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা পরীক্ষা হয়েছে। কিন্তু এবারে শুধুমাত্র গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আলাদা এবং 12 লেভেলের পরীক্ষা হচ্ছে আলাদা। ঠিক আছে, প্রথমে যে কয়েকটা পয়েন্ট বলে দিই যেটা প্রত্যেকের মনে প্রশ্ন আছে। সেক্ষেত্রে পয়েন্ট নাম্বার 1, যারা এই বছর গ্র্যাজুয়েশন পারসিউ করছো, মানে যাদের এখনও এই নোটিফিকেশান ডেট অনুযায়ী যাদের তোমাদের এখনও পর্যন্ত সার্টিফিকেট হাতে নেই, তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল নয়, সেটা তোমাকে আমি নোটিশে লেখা আছে বলবো। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 2, প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো একটা জোনে ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যদি ভেবে থাকো আমি একটা জোনে ফর্ম ফিল আপ করে অন্য জোনেও ফর্ম ফিল আপ করবো, ধরা পড়বো না বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে কি হবে, তোমার পুরো ক্যান্ডিডেটারটাই ক্যান্সেল হয়ে যাবে। তুমি কোনোভাবে কোনো জোনেই পরীক্ষা দিতে পারবে না। এই জন্য একদম সৎভাবে যে কোনো একটা জোন সিলেক্ট করো এবং সেই জোনে হচ্ছে ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যাদের হচ্ছে চোখের প্রবলেম আছে এটা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা আগে সার্টিফিকেট করে নাও। এরকম নয় যে নোটিফিকেশান বেরোনোর আগেই তোমাকে সার্টিফিকেট বানাতে হবে, এরকম নয়। তবে সার্টিফিকেটটা থাকলে তুমি বুঝতে পারবে তুমি কালার ব্লাইন্ড কিনা। কালার ব্লাইন্ড হচ্ছে একটা এমন জিনিস, তুমি সাধারণ জীবনযাপনে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু এরকম প্রচুর আমার পরিচিত অনেক মানে আমার বন্ধু আছে বা স্টুডেন্ট এরকম আছে, ফর্ম ফিল আপ করেছে টিয়ার 1 কোয়ালিফাই করে গেছে, তারপরে হঠাৎ করে মনে হলো একবার আই টেস্ট করাই, তো সেখানে গিয়ে দেখা গেছে সে কালার ব্লাইন্ড, নট এলিজিবল। ঠিক আছে, তো এই 3টে পয়েন্ট হচ্ছে তুমি আগে থেকে মনে রাখো। 1 নম্বর, গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট হতেই হবে, সে তুমি যে কোনো ক্যাটাগরি থেকে যে কোনো জায়গা থেকে করো, সে তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড করো, আর্টস করো, সায়েন্স করো, যে কোনো জায়গা থেকে তোমার এই ডেটের আগে, আজকের হচ্ছে যে ডেট, সেই ডেটের আগে নোটিফিকেশানের তোমার ডেট দেওয়া আছে, সেই ডেটের আগে তোমার হচ্ছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমার হাতে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কি, একটা জোন থেকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবারে যেই জোনে অ্যাপ্লাই করেছো তোমার পরীক্ষার সেন্টার ওই জোন সিলেক্ট করলেও তোমার ওখানে নাও পড়তে পারে। 3টে 4টে হচ্ছে তোমার মোটামুটি থাকে, যখন ডিটেলস নোটিফিকেশান ফিল আপ করবে তখন বুঝতে পারবে। ওখানে দেওয়া থাকে যে তুমি কোথায় কোথায় পরীক্ষার সেন্টার চুজ করতে যাও। অনেক সময় কি হয়, এত বেশি পরীক্ষার্থী রেলওয়েতে হয়, কি হয় এখানটাতে রেলের পরীক্ষাতে ইংলিশ নেই। সব থেকে বেশি কম্পিটিশান হচ্ছে রেলওয়ের পরীক্ষা, এসএসসি থেকেও বেশি কম্পিটিশান পরীক্ষা হচ্ছে হয় রেলের পরীক্ষাতে। ইংলিশ যেহেতু নেই, কম্পিটিশান লেভেল হচ্ছে সেই লেভেলে থাকে। তো এই জন্য প্রত্যেকটা স্টেপ ভেরিফাই করে তারপরে পরীক্ষা দিতে যাও এবং প্রিপারেশানকে সেই লেভেলে নিয়ে যাও। প্রিপারেশানের কথা পরবর্তীকালে কোনো একদিন বলবো। আজকের ফর্ম ফিল আপ করতে গেলে একটা স্টুডেন্টের যেটা জানার দরকার, 1 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার এজ, আর 3 নম্বর হচ্ছে তোমার কি সার্টিফিকেট থাকা উচিত না থাকা উচিত। ঠিক আছে, চলো শুরু করি। দেখো এই নোটিফিকেশানটা তোমরা কোথায় পাবে। তোমরা যদি গুগলে গিয়ে এমনি সার্চ করো আরআরবি কলকাতা, ধরো তুমি এখানটাতে, তো ইউটিউবে তুমি কমিউনিটি সেকশানে চলে যাও, ওখানটাতে আমার দেওয়া আছে কোন জোন থেকে কতগুলো ভ্যাকেন্সি আছে। কলকাতা জোনে খুব ভালো ভ্যাকেন্সি, অল ওভার ইন্ডিয়ার মধ্যে প্রায় 1300 সামথিং ভ্যাকেন্সি আছে হচ্ছে কলকাতাতে। ঠিক আছে, আমি অবশ্যই আমরা জোন ওয়াইজ এটা কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি, মোটামুটি বলা যেতে পারে 8000-এর রেসপেক্টে। আর এটা কখনোই এক্সপেক্টেড নয় 5 বছর পরে একটা পরীক্ষা হচ্ছে তার মাত্র 8000 ভ্যাকেন্সি। ঠিক আছে, তো যেইটুকু পাওয়া গেছে ওইটুকুতেই যতটুকু করা যায়। তো তুমি এমনি গুগলে গিয়ে সার্চ করো আরআরবি কলকাতা, দিয়ে এটার উপরে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার হচ্ছে আরআরবি কলকাতার একটা ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েবসাইট খুললে একদম তুমি প্রথমেই পাবে এখানটাতে দেখো সিইএন, সেন্ট্রালাইজড এক্সামিনেশান নোটিফিকেশান, সিইএন 05/2024, এটাই হচ্ছে এবারের আমাদের হচ্ছে কি নোটিফিকেশান নাম্বার। দেখবে পুরো পরীক্ষা হবে এই নোটিফিকেশানের রেসপেক্টে। ঠিক আছে, এবার দেখো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে দেখো তুমি ওয়েবসাইট পেয়ে যাবে। এখান থেকে তুমি ক্লিক করলে এখানে পাবে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, এখান থেকে তুমি পাবে হচ্ছে পুরো নোটিশটা পেয়ে যাবে। টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট, এখানে ক্লিক করলে দেখো এবারে তুমি এখানে ফর্ম ফিল আপ করা শুরু করতে পারবে। এখানে দেখো স্টেপ ল্যাসিক সার্জারি, এখানে কি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরি প্যারামেডিক্যাল ফর সিএন ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল, এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে দেখো এখানে আদার ওয়েবসাইট, কোথায় কি ওয়েবসাইটে দেওয়া ছিল। এমপ্লয়মেন্টে তোমরা তো অলরেডি আগেই নোটিফিকেশান পেয়েছিলে, তো এই হচ্ছে লেটেস্ট আপডেট এখানে দেওয়া আছে। ওকে, এই ডাউনলোড ফরম্যাটস,
এখানে সব দেওয়া আছে, পরবর্তীকালে এগুলো সব ডিটেলসে দেখা যাবে। এবার তুমি যদি নোটিফিকেশান দেখতে চাও তুমি এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমার এই পুরো নোটিশটা চলে আসবে। ঠিক আছে, তো চলো একটা একটা পয়েন্টে আমরা নোটিফিকেশানটাকে দেখবার চেষ্টা করি। প্রথম হচ্ছে দেখো CEN, এটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, এটা হচ্ছে 05/2024, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট। আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের নোটিফিকেশান, পরবর্তীকালে বেরোবে, অলরেডি এমপ্লয়মেন্ট নিউজের নোটিফিকেশানটা তোমরা দেখেছো। ঠিক আছে ভাই, দেখো আমাদের এখানে এই পুরো নোটিশটাতে যেটা ইম্পর্টেন্ট, যেটা দেখার দরকার সেটা হচ্ছে, তোমাকে আমি বলি পুরো নোটিশে আমার যেটা দেখার দরকার কি, পুরো নোটিশটাতে আমার দেখার দরকার হচ্ছে স্যার ইম্পর্টেন্ট ডেটস। প্রথম জানার দরকার হচ্ছে এটা, দ্বিতীয় জানার দরকার হচ্ছে কি অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন, এরপরে যেটা জানার দরকার সেটা হচ্ছে কি এজ লিমিট, মোস্ট ইম্পর্ট্যান্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা, তারপরে হচ্ছে ফিস, আর বাদ বাকিগুলোতে কিছু কিছু চেঞ্জেস আছে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই 4-5টা জিনিস, আমরা এটার উপরেই আলোচনা করব। ওকে, দেখো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের ইম্পর্ট্যান্ট ডেটস কি আছে। ইম্পর্ট্যান্ট ডেটস কি আছে দেখো, ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া আছে, ডেট অফ পাবলিকেশন ইন RRB ওয়েবসাইট, সেটা হচ্ছে 13/9/2024 হচ্ছে কি আমাদের এটা দেওয়া আছে। 13/9/2024 হচ্ছে আমাদের এখান থেকে ফর্ম ফিল আপ শুরু, মানে নোটিফিকেশান। ওপেনিং ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 14 তারিখ থেকে শুরু, 14/9। ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 13/10 থেকে 13/10 হচ্ছে শেষ হবে, রাত 11:59 শেষ হবে। এবার একটা কথা বলি, প্রথমেই হামলে পড়ে ফর্ম ফিল আপ করতে যাবে না। ফর্ম ফিল আপ হওয়ার 2 থেকে 3 দিন ওয়েট করো, ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার 4 থেকে 5 দিন আগে শেষ করো। মোটামুটিভাবে তুমি 5 দিন 2 দিন ছেড়ে এরভাবে ফর্ম ফিল আপ করো। তার কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে কোনো না কোনোভাবে কানেক্টেড আছো, প্রত্যেকে, এমন কোনো স্টুডেন্ট নেই আজকের দিনে যে কোনো সোশ্যাল মিডিয়াতেই কানেক্ট নেই, কোনো না কোনো জায়গাতে সে কানেক্ট আছে, হয় ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যে কোনো জায়গাতে আছে। এবারে কি হয়, ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রত্যেক বছর কিছু নতুনত্ব অ্যাডিশন হয়। এবারে কি হবে, তুমি হয়তো দেখা গেল প্রথম ফর্ম ফিল আপ করতে গেলে, ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু ভুল করে নিলে, এখনকার সময়ে দাঁড়িয়ে তোমার এখানে মডিফিকেশান উইন্ডো থাকবে, কিন্তু মডিফাই করতে গেলে তোমাকে একটা পেমেন্ট করে মডিফাই করতে হবে। তুমি যে ক্যাটাগরিতেই বিলং করো না কিনা, মডিফাই করতে গেলে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। সেটা থেকে বাঁচতে গেলে একদম ধীর স্থিরভাবে ফর্ম ফিল আপ করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট দ্যাট ইজ 13/10 থেকে 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তুমি হচ্ছে পারবে ফর্ম ফিল আপ হওয়ার পরে টাকা জমা দিতে। এবং কি হবে 16 থেকে 16/10 এবং 16/10 থেকে 25/10 পর্যন্ত হচ্ছে তোমার ফর্ম ফিল আপ, মানে তোমার কারেকশন উইন্ডোটা ওপেন থাকবে। একটা কথা আর একটা বলি, সেটা হচ্ছে অনেক ছেলে মেয়ে তোমরা থাকো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, অনেক সময় কি হয়, সাইবার ক্যাফের থেকে লোক বলে যে তুমি ডকুমেন্টসগুলো রেখে যাও, আমার অনেক চাপ আছে, আমি পরবর্তীকালে পরে কোনো একটা সময় ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট করে দেবো, কোনো দিন এতে পা দেবে না। তার কারণ একটা বলি, ও তো ওর মতো যদি ভুল করে দেয় ওর কিচ্ছু যায় আসবে না, তুমি ওকে খুব বেশি হলে ওই যে ফর্ম ফিল আপ করার টাকাটা তুমি ওটা দেবে না, কিন্তু তোমার ওই 5 থেকে 6 বছর বা 2 থেকে 3 বছর তোমার লাইফ থেকে গায়েব হয়ে যাবে। এই অপরচুনিটি তোমার কাছে আর লাইফে কোনোদিন আসতে পারে বা নাও আসতে পারে। এই জন্য এই ভুলগুলো কোনো দিন করবে না। পরীক্ষার যখন ফর্ম ফিল আপ করবে, এরকম প্রচুর লোকের এক্সপিরিয়েন্স আছে, যখন ফর্ম ফিল আপ করবে বসে তুমি হচ্ছে সাইবার ক্যাফেতে বলবে আমি বসছি, যতক্ষণ টাইম লাগে লাগুক, আর না হলে পরবর্তী সময় আপনি একটা টাইম দেন, আমি ওই সময় এসে ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে, এইভাবে করো। না হলে যদি তুমি ভাবো যে ওকে আমি দিয়ে চলে আসি, ও ফর্ম ফিল আপ করে দেবে, ও আগে অনেক এক্সপিরিয়েন্স আছে, একদম ওই সব ধারে যাবে না। ঠিক আছে ভাই, চলো নেক্সট দেখো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 13ই অক্টোবর পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ চলবে, 25 তারিখ 16 থেকে 25 পর্যন্ত আমাদের কারেকশান উইন্ডো থাকবে। আশা করবো কারুর কারেকশান করতে হবে না, সেইভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। মোর অর লেস ধরে চলো, আমাদের পরীক্ষা হতে হতে 5 মাস বাকি আছে। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে এখানে কি কি আছে, ডেট ফর সিভিটিস অ্যান্ড আদার স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি intimated from time to time through the website of Railway Recruitment Board as listed as per। তো উমুক তুমুক বলা আছে কি আমাদের এই হচ্ছে টোটাল মিলিয়ে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই হচ্ছে টোটাল 5টা আমাদের হচ্ছে 5টা পোস্টের জন্য আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, দেখো এবারে এখানে দেওয়া আছে কি তোমার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ ইউনিভার্সিটি ডিগ্রি
অর ইটস ইকুইভ্যালেন্ট এজ বিটুইন 18 থেকে 36। দেখো অনেক স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিতেই পারোনি, প্রায় 5 বছর 6 বছর পুরো গায়েব হয়ে গেছে কোনো নোটিফিকেশান না আসার জন্য। ওই একটা দুটো ওই ক্লার্কশিপ, ওই একটা দুটো ফুড এসআই, তাও তো পরীক্ষা কীভাবে হয়েছে সেটা সবাই জানে। তো সেক্ষেত্রে এটা একটা খুব বড় অপরচুনিটি, এটাকে গ্র্যাব করার চেষ্টা করো। 36 বছর বয়স পর্যন্ত তুমি দিতে পারছো এবং সেখানে ইংলিশ নেই, ঠিক আছে। দেখো এখানে 33 লেখা আছে, কিন্তু এখানে দেখো 18 থেকে 36 ইয়ার্স উইথ 3 ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাজ পার ডিটেলস ইন এত বলা আছে, এত টিকিট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপার লেভেল 6-এ দেওয়া আছে। লেভেল 6-এ দুটো পোস্ট আছে, এটা একটা, আর একটা হচ্ছে স্টেশন মাস্টার। এই স্টেশন মাস্টার পোস্টটা আগের থেকে শুরু হয়েছে, তার আগে এর নাম ছিল হচ্ছে ASM, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। এখন সরাসরি হচ্ছে স্টেশন মাস্টার হয়, এবং সব থেকে বড় হেক্টিক কাজ হচ্ছে এই স্টেশন মাস্টার। তবে এসব জিনিস কোনটা ভালো পোস্ট, কোথায় ভালো রিল্যাক্সেশন আছে, কোথায় বেতন বেশি হয়, কোথায় ওয়ার্ক প্রেশার কম হয়, এইগুলোতে ভাই একদমই যাওয়ার দরকার নেই। আমাদের মেন ফোকাস হচ্ছে চাকরি পাওয়া, ঠিক আছে। এত কিছু ক্যালকুলেশন করে না আলটিমেটলি প্রিলি ক্লিয়ার হবে না, এরকম প্রচুর দেখা গেছে, ঠিক আছে। অতএব ওইগুলোতে যাবে না, ফর্ম ফিল আপ কমপ্লিট ভালো করে, তারপরে আমরা শুরু করে দেবো ফুল ফ্লেজে প্রিপারেশান নেওয়া, ঠিক আছে। দেখো এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডে যে B2 A2 এগুলো পরবর্তীকালে ডিটেলসে তোমাকে দেখাবো। তো এখানে বলা আছে কি প্রেসক্রাইবড এজ এত 18 থেকে 36। এবার দেখো 18 থেকে 33 হচ্ছে এটা নর্মাল, যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য। কিন্তু তুমি যদি OBC হও, SC হও, ST হও, এক্স সার্ভিসম্যান হও, তোমার জন্য আলাদা আলাদা এজের ছাড় আছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি যাদের ক্ষেত্রে। এবারে আর একটা প্রবলেম হয় কি যাদের, এবারে দেখো ভালো করে, এজটা কিন্তু এরা ধরেছে কত 1/1/2025 হিসেবে, অ্যাজ অন 1/1/2025। এবারে তোমার এজ ক্যালকুলেট তুমি করতে পারো। অনেকে কি হয় এজ ক্যালকুলেট করতে পারো না, এজ ক্যালকুলেট তাদের জন্যই হচ্ছে ইম্পর্টেন্ট যাদের এজটা কি হয় একদম প্রথমের দিকে, মানে দেখা যাবে কি 18 থেকে আছে, এবার তার দেখা যাবে 18, 17 বছর 2 মাস, 17 বছর 9 মাস, 18 বছর হতে একটু বাকি আছে, এই ডেট অনুযায়ী। তো তুমি ওটাকে হচ্ছে কিভাবে ক্যালকুলেট করবে, তার জন্য একটা প্রসেস আছে, আমি প্রত্যেক নোটিফিকেশানে এটা বলি। তুমি চলে যাবে এজ ক্যালকুলেটার, গুগলে গিয়ে সার্চ করবে এজ ক্যালকুলেটার বলে, ফার্স্ট যেটা আসছে সেটাকে খুলবে, করে তোমার এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। ধরো ডেট অফ বার্থ আমি দিলাম কি সেপ্টেম্বর 13, ডেট অফ বার্থ সেপ্টেম্বর 13, এটাকে আমি দিলাম হচ্ছে কত 1993, ঠিক আছে। আর আমার দরকার কত 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025 অনুযায়ী আমার এজ কত হচ্ছে ক্যালকুলেট করব। 1 জানুয়ারি 2025 অনুযায়ী আমার এজ হচ্ছে 31 বছর 3 মাস 19 দিন। অতএব স্যার আমি ফর্ম ফিল আপ করতে পারবো, কারণ ওখানে এজ লিমিট হচ্ছে 36 পর্যন্ত আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যালকুলেট করার প্রসেস। তোমাকে আর একবার বলে দিই, তুমি গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে এজ ক্যালকুলেটার খুলবে, তোমার ডেট অফ বার্থ দেবে, এজ অ্যাট দ্য ডেট অফ, কোন ডেট অনুযায়ী তুমি হিসেব করতে চাইছো। আমাদের দরকার হচ্ছে জানুয়ারির 1, 2025 অনুযায়ী, তো জানুয়ারির 1, 2025 দেবো, ডেট অফ বার্থ দেবো, ক্যালকুলেট করবো, দিলে তুমি এলিজিবল 18 থেকে 36-এর বা 18 থেকে 36-এর মধ্যে পড়ছো কিনা। ব্যাস 18 থেকে 36-এর মধ্যে দেখালে তুমি পারবে। একদিন কম একদিন বেশি ইউ আর নট এলিজেবল, ঠিক আছে ভাই। দেখো নেক্সট, দেখো গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই হচ্ছে তাদের দেওয়া আছে, এই হচ্ছে এজ। তো এগুলো হচ্ছে দেখতে পারো। এবার দেখো, এবার তোমাকে এখানে কিছু জিনিস দেওয়া আছে, বলা আছে ক্যান্ডিডেটস, যেটা তোমাকে বলছিলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে পজেসেস ফুলফিল অল এলিজিবিলিটি কন্ডিশন প্রেসক্রাইবড ফর দ্য পোস্টস as on the closing date of online registration, that is 13th October 2024. Candidates waiting for final results of prescribed educational qualification should not apply। মানে কি এই ডেট পর্যন্ত, এই ডেটের পরে যদি তোমার ফাইনাল রেজাল্ট আসবে, সার্টিফিকেট পাবো, ফাইনাল সার্টিফিকেট, এটা করলে হবে না। তোমার ফাইনাল সার্টিফিকেটে দেখবে ডেট দেওয়া থাকবে যে এই ডেটে তুমি হচ্ছে গ্র্যাজুয়েট হয়েছো। সেই ডেট ডেফিনেটলি তোমার এই যে 13/10/2024, যেটা হচ্ছে 13ই অক্টোবর 2024, যেদিন ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে তার আগে হতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি ক্যান্ডিডেটের নিজের মোবাইল নাম্বার থাকতে হবে, অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে, কিপ দ্য সেম মোবাইল অ্যান্ড ইমেল অ্যাক্টিভ ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ দ্য রিক্রুটমেন্ট। এটা কেন হয়, তোমার সমস্ত
রেজাল্ট কিন্তু সব ইমেলে আসবে, ঠিক আছে? রেজাল্ট বেরোলো সেটাও তোমার ইমেলে আসবে, বিভিন্ন কল লেটার সেটাও তোমার ইমেলে আসবে, লগ ইন করে ওয়েবসাইটেও তুমি পাবে, প্লাস ইমেল আসে, এবং আপ টু ডেট তোমার কাছে মেসেজ আসবে যে এই ডেটে পরীক্ষা হবে, এগুলো তোমার কাছে কিন্তু মেসেজ আসবে। অতএব ফোন নাম্বার এবং ইমেল কিন্তু চেঞ্জ করবে না, এবং তুমি এটা আজ থেকেই শিখে রাখো যে এমন তুমি একটা ফোন নাম্বার ব্যবহার করো যেটা কিন্তু তোমার ভবিষ্যতে কোনোদিন চেঞ্জ হবে না সাধারণত, এবং একটা ফিক্সড ইমেল আইডি, ঠিক আছে? দেখো, অ্যাপ্লিকেশন আর সাবমিটেড এত থ্রু আরআরবি ওয়েবসাইট অনলি, লিস্টেড এত অমুক তুমুক বলা আছে। দেখো, এইটা হচ্ছে তোমাকে যেটা প্রথমেই বলছিলাম, ক্যান্ডিডেটস ক্যান apply to only one RRB. Application to more than one RRB will lead to rejection of all the applications. Any attempt to submit more than one application by a candidate against this এত shall result in clarification and debarment. তোমাকে এটাই আমি বলতে চাইছিলাম একদমই প্রথমে, যেটা তোমাকে বললাম, একটা আরআরবিতেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এর বেশি তুমি করলে তোমার পুরো ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে, তুমি কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? তো এটা ভুল করো না, ভাবনা চিন্তা করে ফর্ম ফিল আপটা করবে। ওকে, চলো এরপরে হচ্ছে, দেখো এরপরে আমরা যেটা দুটো ইম্পর্টেন্ট জিনিস বলা সেটা বলে দিয়েছি। এরপরে হচ্ছে দেখো এজের একটা তোমাকে নেগেটিভ মার্কিং, এখানে তোমাকে দেখো কতগুলো স্টেপে পরীক্ষা হবে সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব, তবু এটা বলে দিই একবার। স্টেজ অফ দ্য এক্সামিনেশন কি আছে, প্রথমে TR1 হবে, CBT1 টাইপিং স্কেল টেস্ট, প্রথমে হচ্ছে CBT, ফলোড বাই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT, টাইপিং স্কিল টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ফর স্টেশন মাস্টার, টাইপিং স্কিল টেস্ট ফর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ফর গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। দেয়ার শ্যাল বি 2 স্টেজ CBTs ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। কল লেটার এগুলো দেওয়া আছে। তো এর পরবর্তীকালে দেখো, যেটা দেখো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ধরা যেতে পারে, সেটা হচ্ছে কি, যারা CBT1 দেবে, CBT1 যারা দেবে সেক্ষেত্রে CBT1 কোয়ালিফিকেশন করবে কত, 15 টাইমস, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে কলকাতা জোনে পরীক্ষা দিচ্ছ, কলকাতা জোনে ভ্যাকেন্সি হচ্ছে 1300 প্লাস ভ্যাকেন্সি, তাহলে এর হচ্ছে তোমার এর 15 গুণ হচ্ছে কি হবে, তোমার CBT2তে ডাকবে, ঠিক আছে? মানে তুমি এর পরবর্তীকালে যখন CBT2 দেবে, সেকেন্ড স্টেজ দেবে, তখন হবে। শর্ট লিস্টিং ফর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড টাইপিং স্কিল টু বি দ্য এক্সটেন্ড অফ 8 টাইমস, মানে কি, তুমি CBT1 ক্লিয়ার করার পরে CBT2 যখন দিতে যাবে 15 গুণ ডাকা হবে, আর CBT2 ক্লিয়ার করবে হচ্ছে 8 গুণ, যা ভ্যাকেন্সি আছে তার, ঠিক আছে? এবারে দেখো বলা আছে, সেখানে হোয়েন এ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফার্স্ট স্টেজ শর্ট লিস্টের পর সাবসিকুয়েন্ট স্টেজ OBC এত, হি উইল বি কন্টিনিউ টু কনসিডার। দেখো এইটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এইটা হচ্ছে রেলের আমি মনে করি সব থেকে বেস্ট ডিসিশন। সেটা হচ্ছে কি, ধরো এখানে দেখো ভালো করে, এটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, এটা কি, এই লাইনটাকে, খুব খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এইটা। সেটা হচ্ছে কি, দেখো, দ্য শর্ট লিস্টিং ফর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড টাইপিং স্কিল টেস্ট shall be to the extent of 8 times of the vacancies, may increase or decrease as per requirement of the railway administration based on the merit of the candidates in second stage. When a candidate is qualified in first stage CBT and shortlisted for subsequent stages as OBC অথবা SC অথবা ST অথবা EWS অথবা PWBD, he অথবা she will continue to consider as OBC, SC, ST, EWS, PWD other respectively in all subsequent stages। মানেটা কি, মানে হচ্ছে ধরো কোনো একটা ক্যাটাগরির স্টুডেন্ট যে হচ্ছে ধরো SC, সে হচ্ছে জেনারেল ক্যাটাগরি কোয়ালিফাই করে গেল, ঠিক আছে, বা ও ধরো ফার্স্ট স্টেজে ও ক্লিয়ার করলো, SC ক্যাটাগরিতেই ক্লিয়ার করেছে, ও কিন্তু পরবর্তীকালে বেশি স্কোর করে ফেললেও ও কিন্তু জেনারেল ক্যাটাগরির, যেটা নর্মাল পরীক্ষার ক্ষেত্রে হয়, জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট শুধুমাত্র জেনারেল পোস্টের জন্য, জেনারেল যে ভ্যাকেন্সি আছে তার জন্য লড়াই করে, কিন্তু আর বাদ বাকি যত ক্যাটাগরির স্টুডেন্ট আছে ও কিন্তু সমস্ত সিটের জন্য লড়াই করে, ও জেনারেলের সিটও খেয়ে ফেলতে পারে, ঠিক আছে? এটা নর্মাল আমাদের প্রসেস। কিন্তু রেলের হচ্ছে এটা একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কোনো স্টুডেন্ট যদি স্টেজ 1-এ
ও যদি এসসি ক্যাটাগরিতে হচ্ছে ক্লিয়ার করে, ও যদি ওবিসি ক্যাটাগরিতে ক্লিয়ার করে, ও কিন্তু পরবর্তীকালে ওই ক্যাটাগরিতেই শর্ট লিস্টেড হবে, ওকে জেনারেলে কিন্তু ঢোকাবে না। এটা হচ্ছে রেলের খুবই ভালো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, দেখে নাও নেগেটিভ মার্কিং কত আছে স্যার? নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3 অফ দ্য মার্কস অ্যালোটেড ফর ইচ কোশ্চেন শ্যাল বি মেড ইচ রং অ্যান্সার। ওকে, এরপরে দেখো ডিটেল জেনারেল ইনস্ট্রাকশন কি আছে, মেয়ার এগুলো তো আর দেখার দরকার নেই। এরপরে যেটা দেখো বিফোর অ্যাপ্লাইং, ম্যাক্সিমাম জিনিসটা আমরা বলা হয়ে গেছে। দোজ নট এলিজিবল হ্যান্ড শুড, যেগুলো আগে বলেছে সেইগুলোই এখানে বারবার করে বলেছে, সার্টিফিকেট থাকতে হবে এইগুলো। ওকে, এরপরে দেখো ভ্যাকেন্সি যেখানে দেওয়া আছে, কোয়ালিফিকেশান, মেডিকেল স্ট্যান্ডার্ড সব এখানে দেওয়া আছে। এ দেখো এইটা হচ্ছে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড ফর অল পোস্ট, এটা মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো আগে কি হতো, চোখের যদি তোমাদের কোনো অপারেশন হওয়া থাকতো, ঠিক আছে, অপারেশন চোখের কিন্তু থাকলে কিন্তু আগে সিলেক্টেড হতো না। এখন শুধুমাত্র যেটা হচ্ছে A2 স্ট্যান্ডার্ডে ওখানে বলা আছে দেখো ডিস্টেন্স ভিশন 6969 উইদাউট গ্লাসেস, নো ফগিং টেস্ট। উইদাউট গ্লাস মানে হচ্ছে কি, তোমার এখানে চশমা চলবে না, ঠিক আছে, চশমা ছাড়াই তোমাকে হচ্ছে 69 মানে রাইট সাইড এবং লেফট সাইডে 6969 করে থাকতে হবে। এবারে নিয়ার ভিশনে এত দেওয়া আছে উইদাউট গ্লাসেস অ্যান্ড মাস্ট। তুমি হচ্ছে এইটা নিয়ে তুমি যে কোনো যেখানে হচ্ছে চোখের হসপিটাল আছে, নার্সিংহোম আছে, যেখানে চোখের আছে তুমি এটাকে নিয়ে চলে যাও, যে তুমি বলবে স্যার আমার এই হচ্ছে একটা টেস্টের রিপোর্ট দরকার, আমার এই পরীক্ষা আছে, বললেই ও করে দেবে, বেশি টাকা নেবে না। এটা ম্যাক্স সব জায়গাতেই হয়, ঠিক আছে। দেখো তো এটা হচ্ছে ডিটেলসে কখনো আমরা আলোচনা করব। এরপরে যেটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে দেখো ন্যাশনালিটি সিটিজেনশিপ, এটা তো তোমরা জানোই প্রত্যেক পরীক্ষার সেম। এজ লিমিট যেটা তোমাকে দেওয়া আছে, দ্য লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট ইন্ডিকেটেড ফর দ্য পোস্ট ইন দ্য ভ্যাকেন্সি টেবিল উইল বি রিনক্ট অ্যাজ এত ফর 7 CPC লেভেল 5-6 গ্র্যাজুয়েট লেভেল পোস্ট দ্য ডেট অফ বার্থ ক্যান্ডিডেট শুড বি বিটুইন দ্য ডেটস এত। আনরিজার্ভের মধ্যে থেকে এজ গ্রুপ কী হবে, 18 থেকে 36 হবে। আপার লিমিট অফ ডেট অফ বার্থ নট আর্লিয়ার দেন, নট আর্লিয়ার দেখো 2/1/1989 আগে হওয়া যাবে না। ওবিসির ক্ষেত্রে হবে দেখো 2/1/1986, 3 বছরের ছাড় থাকে। আর SC STর ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে, 2/1/1984 আগে হওয়া যাবে না। লোয়ার লিমিট ডেট অফ বার্থ নট লেটার দেন 1/7/2000 পরে হওয়া যাবে না। যদি তোমার 1/1/2007 পরে তোমার বার্থডে হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বোঝা গেল। আর তোমার যদি ডেট অফ বার্থ 2/1/1989 আগে হয় তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলের জন্য, এটা হচ্ছে আমাদের স্যার জেনারেলের জন্য, এটা জেনারেলের জন্য, এটা হচ্ছে ওবিসির জন্য 3 বছর ছাড় আছে এখানটাতে। আর SC STর জন্য হচ্ছে স্যার 5 বছরের ছাড় এই। আর যার বয়স 1/1/2007 পরে, স্যার আমার বয়স হচ্ছে 1 জুলাই 2007 হবে না, কারণ তোমার হচ্ছে এজ হচ্ছে কি এইটার মধ্যে তোমার এজ হতে হবে, এইটার মধ্যে, ঠিক আছে। তাহলে জেনারেল যদি হয় তার ক্ষেত্রে কি হবে দেখো 2 জানুয়ারি 1989 থেকে এই ডেট থেকে তোমার হতে হবে 1/1/2007, এই মধ্যে তোমার ডেট অফ বার্থটা হতে হবে, এর মধ্যে হতে হবে, ঠিক আছে। দ্য ডেট অফ বার্থ লিমিট এত টেবিল ইনক্লুডস কমিউনিটি এজ রিল্যাক্সেশন ক্যান্ডিডেটস বিলং টু কমিউনিটি ক্যাটাগরি টেবিল ডি উমুক তুমুক। তো এখানে এইটা দেওয়া আছে, আর কিছু না। এবার এখানে তোমাকে যেটা বললাম 3 বছর ছাড়, 5 বছর ছাড়, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হু হ্যাভ পুট ইন মোর দেন 6 months সার্ভিস আফটার অ্যাটেস্টেশন, এটা কি আছে দেখো 3 বছর ছাড় এখানে দেওয়া আছে। PWBD ক্যান্ডিডেট হু আর সার্ভিং গ্রুপ সি অ্যান্ড আর্স্টওয়াইল গ্রুপ ডি রেলওয়ে স্টাফ উইথ মিনিমাম 3 years সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ সাবস্টিটিউটস উইথ মিনিমাম 3 years সার্ভিস ইন কন্টিনিউয়াস অর ইন ব্রোকেন স্পেলস রেলওয়ে, তাদের ক্ষেত্রে এই ছাড় আছে, ঠিক আছে। দেখো তো এই জিনিসগুলো আছে। এরপরে যেটা আমাদের দরকার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো অলরেডি আমরা দেখেছি। ক্যান্ডিডেটস ক্যাটাগরি, এবার আছে দেখো এক্সামিনেশন ফিস, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু দেখো একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরি মেনশনড বিলো সিরিয়াল নাম্বার 2-তে, তারা ছাড়া আউট অফ দিস ফি 500 অ্যামাউন্ট টু 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ফার্স্ট ডে। দেখো অনেকে হয় কি ফর্ম ফিল আপ করে দেয়, ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষা দিতে যায় না, কিন্তু তারপরে যখন ফেসবুকে বিভিন্ন লোকে পোস্ট করে যে স্যার আমার টাকা রিফান্ড হয়েছে 400 টাকা, তখন তারা চিৎকার চেঁচামেচি করে আমার টাকা কেন রিফান্ড হলো না। ভাই তোমাকে পরীক্ষাতে অ্যাপিয়ার হতেই হবে, 400 টাকা তুমি পরীক্ষায় পাস করো না করো, 400 টাকা রিফান্ড নেওয়ার জন্য তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। পরীক্ষা যদি তুমি না দাও তোমার টাকা রিফান্ড হবে না। এখানে দেখো
For PWBD, female, transgender, ex-serviceman candidate and candidates belong to the SC, ST, minority communities, economically backward EWS, backward classes, the fees of rupees 250 shall be refunded duly deducting bank charges as applicable appearing first. দেখো এদের কত টাকা, 250 টাকা, এবং 250 টাকাটাই রিটার্ন হয়ে যাবে, কিন্তু তোমাকে পরীক্ষাতে অ্যাপিয়ার হতে হবে। ঠিক আছে, এবার দেখো মোড অফ পেমেন্ট অফ ফিস কি আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে, কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। ফিস ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেটস থ্রু অনলাইন মোড অনলি, এখানে কিন্তু অফলাইন কোনোভাবে ফর্ম ফিল আপ হবে না। টাকা যদি জমা না দাও তাহলে কিন্তু তোমার কি হবে, ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হচ্ছে ক্যান্ডিডেটস আর দোজ হুজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইজ লেস দ্যান 50,000। তো এগুলো তোমরা অলরেডি ইডব্লিউএস যারা আছো তারা জানো, এগুলো ডিটেলসে আমি আলোচনা করছি না। এরপরে হচ্ছে কি ভার্টিক্যাল রিজার্ভেশন, যাই হোক ইডব্লিউএস ইকোনমিকার সেকশন রিজার্ভেশন। আচ্ছা, আর একটা জিনিস, এক্সাম স্ট্যান্ডার্ডটা কি আছে সেটা আলোচনা করব, দিলে মোটামুটিভাবে আমাদের নোটিফিকেশান ডিটেলস আলোচনাটা কমপ্লিট হবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে আমাদের ডিগ্রি বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, যা তোমাদের কোয়ারিজ আছে এরপরে কমেন্ট করবে, পরবর্তীকালে এই Q&A বলে আমরা একটা সেশন করে ওখানে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব পরবর্তীকালে, যে কার কী কী প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যতগুলো আমি বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো ম্যাক্সিমাম প্রশ্ন তোমার উত্তর পেয়ে যাবে। আর তার মধ্যে যেগুলো তোমার কাছে অজানা থাকবে সেগুলো হচ্ছে তুমি কমেন্ট করবে, কমেন্ট করলে আমি তোমাকে বলে দেবো। ওকে, দেখো এক্সাম কিভাবে হবে অলরেডি তোমরা দেখেছো। এক্সাম হচ্ছে আমাদের কিভাবে হয়, এক্সাম হচ্ছে হবে স্টেজ 1। স্টেজ 1-এ কী থাকবে, 90 মিনিটের এক্সাম থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে 40, ম্যাথ থাকবে 30, জেনারেল জিআই থাকবে 30, মোট টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100, যেখানে নেগেটিভ মার্ক হচ্ছে কত, 1/3। ওকে স্যার, দ্যার উইল বি নেগেটিভ মার্কিং, 1/3 নেগেটিভ মার্কিং ফর অল, ফর ইচ রং অ্যান্সার। ওকে, এবার যারা CBT 2-র জন্য সিলেক্ট হবে, অবশ্যই এখানে কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কিন্তু নর্মালাইজেশন প্রসেস। নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশনের পরে তোমার যে স্কোরটা হবে সেই অনুযায়ী কাট অফ নির্ভর হবে। এবং একটা জিনিস মনে রাখবে, কাট অফ খুবই হাই যাবে, এটা হচ্ছে তুমি ধরেই চলো একবারে। আমি তো পারি না, আমার তো এটা মনে থাকে না, তারা আমার সায়েন্স পড়তে ভালো লাগে না, অঙ্ক করতে ভালো লাগে না, তোমার ভালো লাগা না লাগাতে কারো কিছু যায় আসে না। যার ভালো লাগবে, যে পড়াশুনো করবে সে চাকরি পাবে। ঠিক আছে স্যার, দেখো নেক্সট ম্যাথমেটিক্সে কি আছে দেখো, নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, এলসিএম, সব দুনিয়ার সবই আছে। এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, দুনিয়ার ম্যাথে যা হয় সব আছে, কোনো কিছু বাদ নেই। জিআইতে কি আছে দেখো, অ্যানালজি, কম্পিটিশন, নাম্বার, আলফাবেটিক্যাল, যা হয় তাই আছে। জেনারেল অ্যাওয়ারনেসও তোমাদের যা আছে তাই। কম্পিউটারের প্রশ্ন এখান থেকে ডেফিনেটলি থাকে। এই যে দেখো ইন্ডিয়ান ওয়ার্ল্ড অ্যাট লার্জ, অবশ্যই এনভায়রনমেন্ট ইস্যুস, বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কমন অ্যাব্রিভিয়েশনস, ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া, তো সবই আছে। সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কি হবে, পার্থক্যটা কি, টাইম স্যার একই। সেকেন্ড স্টেজে দেখো টাইম একই, 90 মিনিটস টাইম, কিন্তু তোমার এক্সামের হচ্ছে কোশ্চেন বেড়ে গেছে কত নাম্বার, 20টা কোশ্চেন হচ্ছে তোমার বেশি হয়ে গেছে। ঠিক আছে, এবং সেখানে কোথায় বেশি হয়েছে, এখান থেকে বেড়েছে দেখো 10 নাম্বার, আর এখান থেকে বেড়েছে দেখো 5 নাম্বার করে। টিয়ার 1-এ যদি তুমি চলে যাও, এটা ছিল 40, এটা ছিল 30, এটা ছিল 30, তো সেখানে কোশ্চেন ছিল হচ্ছে টোটাল 100টা, এখানে 120টা প্রশ্ন, আর হচ্ছে অবশ্যই কিন্তু সেখানে সময় কিন্তু ওই একই। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটিভাবে ডিটেলস আলোচনা বলতে পারো। আর এখানে সেরকম কিছু নেই। এরপরে যেটা দেখো সেই একই, যা টিয়ার 1-এ ছিল সেই টিয়ার 1-এর সেম সিলেবাস। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কোয়ালিফাইং মার্কস এখানে বলেছে, নামমাত্র কোয়ালিফাইং, ওতে কিছু যায় আসে না। আচ্ছা, আর একটা প্রশ্ন সবার মধ্যে থাকে, স্যার সেকশনাল মার্কস কি থাকে? প্রথম কথা হচ্ছে, তুমি সেকশনাল মার্কস ধরেও যদি চলো তাতেও তোমার প্রিলি ক্লিয়ার হবে না। তুমি যদি ভাবো যে স্যার ম্যাথ জিআই আর হচ্ছে জিকে, ম্যাথ আর জিআইতে আমি সমস্ত নাম্বার তুলে নেবো, জিকেতে আমি 5 পাবো, প্রথম কথা হচ্ছে তোমার প্রিলি ক্লিয়ার হবে না। ঠিক আছে, ওইরকম মাইন্ডসেট নিয়ে গেলে হবে না যে আমার অন্য জায়গাতে বেশি স্কোর করে নেবো আর বাদ বাকি দুটোর মধ্যে কোনো একটাতে স্কোর কম হবে। ভাই তুমি সবসময়, আমি একটা কথা বলি, তুমি না থাকলে, তুমি না পড়লেও কেউ না কেউ থাকবে, সে পড়বে। অতএব ওই মাইন্ডসেটে চলো না যে আমার কাছে এটা তো আমি পারি না, এটা পড়তে ভালো লাগে না, অতএব স্যার আমি এটা করবো না, অন্য বাদ বাকিগুলো পড়ে আমি হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে টাইপিং টেস্ট। দেখো টাইপিং টেস্টের ক্ষেত্রে যেটা তোমাকে এখানে দেওয়া আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, টাইপিং স্কিল টেস্ট অফ কোয়ালিফাইং নেচার,
কোয়ালিফাইং অবশ্যই টাইপটা হবে, সেটা হচ্ছে দেখো কি, দ্য ক্যান্ডিডেট শুড বি এবল টু 30 ওয়ার্ডস, দেখো দ্য ক্যান্ডিডেটস শুড বি এবল টু টাইপ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ, 30 হচ্ছে ওয়ার্ড পার মিনিট, আর 25 ওয়ার্ড পার মিনিট হচ্ছে হিন্দি। বাংলার কোনো গল্প নেই এখানটাতে। উইদাউট এডিটিং টুলস অ্যান্ড স্পেল চেক ফ্যাসিলিটি ফর গাইডলাইন্স অফ দোজ হু অ্যাপিয়ার ফর টাইপিং স্কিল টেস্ট ইন হিন্দি কুর্তি দেব এবং মঙ্গল ফন্ট শ্যাল বি মেড অ্যাভেলেবল ফর টাইপিং স্কিল, যারা হিন্দিতে দেবে তাদের জন্য হচ্ছে কি এই হচ্ছে টাইপিং সফটওয়্যারগুলো তোমাকে দেবে, ঠিক আছে। এক্সামিনেশন ইন টাইপিং স্কিল টেস্ট মে বি এক্সটেন্ডেড টু ক্যান্ডিডেট হু আর পার্মানেন্টলি ডিসেবল ডিউ টু ব্লাইন্ডনেস, লো ভিশন, সেরিব্রাল পালসি, লোকোমোটর ডিসেবিলিটিস উইথ লেস দেন এত উমুক তুমুক দেওয়া আছে, সার্টিফিকেট ইস্যু করতে হবে, তারপরে হবে। তারপরে হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, ডিবি। এই হচ্ছে কি এখানকার গল্প। আর কাদের ক্ষেত্রে টাইপ টেস্ট এবং কাদের ক্ষেত্রে সাইকো টেস্ট বলে একটা হয়, সাইকো টেস্ট তোমাকে দিতে হবে কম্পিউটার বেসড, সেটা হচ্ছে স্টেশন মাস্টারের ক্ষেত্রে, এই যে সিবিএ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। আর বাদ বাকি দেখো গুডস গার্ড যারা হবে, গুডস ট্রেন ম্যানেজার যেটাকে এখন নাম দিয়েছে, সেটার জন্য কোনো তোমার টাইপিং স্কিল লাগবে না, কিচ্ছু লাগবে না। এরপরে দেখো এটা হচ্ছে লেভেল 5-এর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য তোমাকে টাইপ টেস্ট দিতে হবে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্টের কাম টাইপিস্ট, এগুলোর জন্য কি হবে 30 ওয়ার্ড পার মিনিট এগুলো দিতে হবে যখন তুমি CBT2 ক্লিয়ার করবে তারপরে, ঠিক আছে। আর এখানে দেখো দুটো হচ্ছে কি আছে, লেভেল 6-এর পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার, সেটা হচ্ছে কি কমন ফর অল পোস্ট, কমন ফর অল পোস্ট মানে হচ্ছে যে CBT1 CBT2 সবাইকেই দিতে হবে। দেখো এর ক্ষেত্রে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এর ক্ষেত্রেও কিন্তু কোনো এর টাইপ টেস্ট কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কোনো কিছু নেই, শুধুমাত্র কার জন্য আছে, শুধুমাত্র হচ্ছে স্টেশন মাস্টারের জন্য হচ্ছে তোমাকে সাইকো টেস্ট বা এটাকে বলা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, ঠিক আছে। এবারে হচ্ছে দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে নর্মালাইজেশন অফ দ্য নাম্বার, এটা হচ্ছে তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। Normalization of the marks, shortlisting of the candidates for various stages shall be based on normalized marks obtained by them whenever CBT is conducted in multiple sessions। যেমন গত বছর আমার যতটুকু মনে পড়ছে, গত বছর মানে 2019-এর ক্ষেত্রে, তো তার ক্ষেত্রে পরীক্ষা হয়েছিল মোটামুটি 128টা বা 30টা শিফটে পরীক্ষা হয়েছিল টিয়ার 1, ঠিক আছে। তারপরে তো টিয়ার 2-র ক্ষেত্রে ও তো লেভেল ওয়াইজ আলাদা আলাদা করে, লেভেল ওয়াইজ লেভেল 5 লেভেল 6-এর আলাদা আলাদা করে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার তোমাকে আমি বলবো মোটামুটি ডিটেলসে তোমাকে বললাম প্রত্যেকটা জিনিস, এরপরে হচ্ছে তুমি এই ডিটেলসটাকে ভালো করে পড়ো, বা পরবর্তীকালে তুমি অবশ্যই কমেন্ট করে তোমার যা জিনিস জানার আছে সেটাকে জানাও। আগামী 1-2 দিনের মধ্যে তোমাদের সমস্ত কোয়ারিগুলোকে অ্যাড্রেস করে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এই হচ্ছে আমাদের কি অফিসিয়াল নোটিশ দেখলাম, আমাদের অলরেডি এখানে লাইভ আমাদের ক্লাস একটা হচ্ছিল, লাস্ট কয়েকদিন আমার বন্ধ আছে ক্লাসগুলো, তবে আগামীতে আমরা ক্লাস করব। টোটাল আমি বলেছিলাম যে প্র্যাকটিস সেশন হিসেবে রেলের আমরা টোটাল হচ্ছে 100টা ক্লাস করব, টোটাল 100টা ক্লাস, ঠিক আছে। অলরেডি 16টা ক্লাস হয়েছে, 17 নম্বর ক্লাস হয়নি, অলরেডি 16টা ক্লাস আমরা কমপ্লিট করেছি। টোটাল হচ্ছে আমরা 100টা ক্লাস করব, অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস হিসেবে। পরবর্তীকালে আমরা আগামী এই সেপ্টেম্বর মাসের শেষে আমরা মক টেস্ট শুরু করবো হচ্ছে 100 টোটাল ফুল মক শুরু করব। মকগুলো তোমার প্রোভাইড হবে হচ্ছে 25টা করে সেট হিসেবে, ঠিক আছে। 25টা করে সেট হিসেবে 4টে সেটে হচ্ছে তুমি মক পাবে। কোন কোন ডেটে তুমি হচ্ছে মকগুলো পাবে সেটাও তোমাকে আমি বলে দেবো। 25টা করে সেটের হচ্ছে তুমি মক পাবে, ফুল মক অবশ্যই। এবং এই ফুল মকের মধ্যে তুমি কি এক্সট্রা কি জিনিস পাবে, শুধু যে পিডিএফ পাবে তা নয়, শুধু যে পিডিএফ পাবে তা নয়, এই 4টে সেট, সেট 1-এ 25টা, সেট 2-তে 25টা, সেট 3-তে 25টা, সেট 4-এ 25টা। তো এই 4টে সেটের ডেট তোমাকে বলে দেবো যে কোন ডেটে এইগুলো তুমি পাবে এবং এগুলো কোথায় পাবে। এই হচ্ছে আমাদের অ্যাপ, তুমি অ্যাপ ডাউনলোড করলে এই 100টার মধ্যে টোটাল হচ্ছে 20টা মক আমি তোমাকে ফ্রিতে করাবো, ইউটিউবেই করাবো, এবং বাদ বাকিগুলো তুমি এখানে পেয়ে যাবে, ফ্রি টেস্ট এবং হচ্ছে পেড টেস্ট। এই হচ্ছে আমাদের অ্যাপ, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তুমি ওখান থেকে ডাউনলোড করতে পারো। প্রত্যেক পরীক্ষার আমি কম বেশি ফ্রি মক টেস্ট এখানে করিয়ে থাকি। এবং এই যে 100টা মক টেস্ট হবে, এই মক টেস্টের সব থেকে যেটা ইউএসপি থাকবে সেটা হচ্ছে কি, এর যতগুলো ম্যাথ প্লাস হচ্ছে জিআই, এর হচ্ছে ডিটেলস ভিডিও সলিউশন থাকবে এই 100টা মকের প্রত্যেকটার। কিন্তু এর যে জিকেটা থাকবে, জিকে কিন্তু থাকবে শুধুমাত্র অ্যান্সার কি, জিকের কোনো ডিটেলস সলিউশন থাকবে না। তুমি চাইলেই আমাদের হচ্ছে অ্যাপ ডাউনলোড করে এই পেড কোর্স টেস্টে গিয়ে তুমি ফ্রি টেস্ট দিতে পারো। ফ্রি টেস্ট দেখার পরে মনে হলে তুমি
পেড টেস্ট সিরিজ অ্যাভেল করতে পারো। এর জন্য টোটাল ফিস থাকবে হচ্ছে 350, টোটাল 100টা সেটের জন্য থাকবে হচ্ছে 350। ঠিক আছে, তো এটার অ্যানাউন্সমেন্ট পরে কোনো একটা দিন করব। তুমি যদি প্র্যাকটিস করতে চাও আমাদের হচ্ছে ইউটিউবে ফ্রি প্র্যাকটিস সেশনে আসতে পারো। এই ফ্রি প্র্যাকটিস সেশনে হচ্ছে তুমি প্র্যাকটিসগুলো এসে করতে পারো। ঠিক আছে, তার যে শুধুমাত্র রেলওয়েকে টার্গেট করে আমাদের একটা গ্রুপ বানানো আছে টেলিগ্রামে, তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তুমি সমস্ত মেটেরিয়াল, ক্লাসের আপডেট, সমস্ত আপডেট তুমি ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভালো থাকবে। যার যা কোয়ারি আছে অবশ্যই তুমি কমেন্ট করো, কমেন্ট করলে আমি পরবর্তীকালে কোনো একদিন প্রত্যেকের কোয়ারিগুলোকে অ্যাড্রেস করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবে, বেস্ট অফ লাক এবং পড়াশোনা খুব ভালো করে করো যাতে এই রেলের পরীক্ষাটাতে একটা কিছু তোমাদের ব্যবস্থা হয়ে যায়। ঠিক আছে, বাই।